2026-এর বিধানসভা। তো যখন আমি ভিডিওটা লিখছি তখন ভোটের কার্যক্রম রানিং, যখন বানাচ্ছি তখন সরকার পড়ে গেছে। আমরা এমনই একটা সরকার পেয়েছিলাম যে সরকার হেরে যাওয়ার পরও আমাদের ছেড়ে যেতে নারাজ। কারণ সরকারের মতামত অনুযায়ী তারা অফিসিয়ালি হেরে গেছে, কিন্তু নিজের মনের কাছে জিতে গেছে। এই সরকারের এতটাই ক্ষমতা যে একটা ওয়ার্ড আছে না, ওই নেভার গিভ আপ, যেটাকে আমরা দুর্বলরা পথ চলার লাঠি হিসেবে ব্যবহার করি, সরকার যাওয়ার আগে সেটাকেও ভেঙে দিয়ে যাচ্ছে। হেরে গেছে তবু হার মানবে না। জানি না বর্তমান সরকারের শাসন ক্ষমতায় আগামী দিনে এমন ধরনের জোকস আর মারতে পারবো কিনা, তাই আগে থেকে মেরে দিচ্ছি। আর আমি যেগুলো বলতে পারবো না সেগুলো ওস্তাদ রোদ্দুর রায় বলে দেবে। এই মাস দেড়েক ধরে যা চললো আমাদের আশেপাশে সেসব শুধুমাত্র আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কেউ তো আবার নিজেকে ভালো প্রমাণ করার জন্য জনগণকে ভয়ও দেখিয়ে শুধুমাত্র নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য। কটা বন্দুক কিনেছে, কটা বোম কিনেছে, কটা গুন্ডা ভাড়া করেছে। জনগণ বুঝছে না তা কি করবে। দেখো, এরা নিঃসন্দেহে ভালো মানুষ, নেগেটিভিটি হলো আমাদের মধ্যে, তাই তো ওদের এত কষ্ট করে আয়োজন করতে হয়েছে শুধুমাত্র একটা কথা বোঝানোর জন্য যে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের মধ্যে আমি হলাম একমাত্র ব্যক্তি যে ব্যক্তিটা ভালো। তাই আমাকে আপনার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। আপনার কষ্টগুলো একমাত্র আমিই বুঝতে পারবো, কারণ আমি হলাম সেই প্রার্থী যে প্রার্থীকে সারা দেশ খোঁজ করছিল। লুকিয়েছিলাম না, টাকা জোগাড় করছিলাম ভোটে দাঁড়াবো বলে। আপনার আনন্দ তো আমারও আনন্দ, আপনার কষ্ট তো আমারও কষ্ট, আপনার সমস্যা তো আমারও সমস্যা, আপনার মা আমারও মা, আপনার বাবা আমারও বাবা, আপনার মাথা ব্যথা আমার বোন। প্রার্থী হয়েছে এটুকু বুঝবো না? কথা হয়েছে আপনার বউর সাথে। আপনার টাকা আমার চোখ, হ্যাঁ আপনার টাকা আমার চোখ। অন্যকে বলে হাত বলতো, তারপর আপনি বলতেন কোথায় গেল কোথায় গেল। আমার না একটা লাইন খুব মন ছুঁয়ে যায়, যারা ভোটে দাঁড়িয়েছে তারা সবাই আমাদের ঘরের ছেলে কাজের ছেলে, অথচ ভোট মিটে যাওয়ার পরে ঘরে কেন, এলাকায়ও দেখা যায় না। তারপর রাস্তার ড্রেনগুলো আমাকে জিজ্ঞাসা করে, কিরে দেখলি না কি ওকে? আমি বলছি কই না তো, কেন? বলছে ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল, কই এলো না তো। অ্যাকচুয়াল এরা ভালো মানুষ, ওই জন্য খারাপ কাজ করতে পারে না। রাস্তা ড্রেন এগুলো তো খারাপ, শুধু হাওয়াও করলে হবে, বোঝার আছে। আচ্ছা একটা কথা বলো, তোমার এলাকার সব খারাপ জিনিসগুলো যদি ভালো হয়ে যায়, মনে করো রাস্তা হয়ে গেল জনি সিনসের টাকের মতো পুরো তেল তেলে, ড্রেন হয়ে গেল ক্যারেক্টারের মতো পুরো পরিষ্কার, ড্রেন কিন্তু পরিষ্কার, তখন কি তুমি ওদের আর মনে রাখবে? এখন হয়তো জিতে যাওয়ার পর ওরা আমাদেরকে মনে রাখে না, তখন হয়তো আমরা ওদেরকে মনে রাখবো না। সবকিছু কাজের ব্যাপার। আমার এলাকার রাস্তা খারাপ দেখিয়ে একজন 3 বার পরপর ইলেকশনে জিতে গেছে। অত হাওয়া করলে হবে? ওরা বোঝে যে উপকার হলো এমনই একটা অপমানজনক বিষয় যেটা করলে মানুষ মনে রাখে। এই যে রেজাল্টের আগে কোনো পার্টি বলেছে যে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চলেছি আমরা হারছি? দুঃখের সাথেও তো জানাই না। পম্পাকে বিয়ে করবে একজন, আনন্দ করছে পুরো বরযাত্রী, বলছে আমরাও পম্পাকে বিয়ে করব। জিতবে একজন, আনন্দ করছে 5 জন, বলছে তুই একা জিতবি, আমরাও জিতবো। সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তাহলে তুই একা জিতে লজ্জা পাবি কেন? তো আমরা সেদিন চায়ের দোকানে বসে আমাদের এক্সিট পোল নিয়ে ব্যস্ত। নিউজ চ্যানেল ফ্যানেলের না, সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল একটা এক্সিট পোল, নামও আছে ক্যা ক্যা, চায়ের আড্ডায় চামারি আলোচনা। হ্যাঁ, নাম এমন হতে পারে তাই বলে আমাদের এক্সিট পোল দুর্বল না। রীতিমতো সবার মতামতকে গুরুত্ব দিয়ে কে কটা সিট পেতে পারে এটা একটা কাগজে লিখে সবার সাইন করানো হয়েছে, এবং তুমুল আলোচনা চলছে যে কে জিতলে কে কাকে কটা চা খাওয়াবে। চায়ের দোকানদার 64 পাটি দাঁত বার করে আমাদের দিকে তাকিয়েছে, স্বামী স্ত্রী দুজন। আমাদের এদিকে সিটের হিসেব চলছে আর ওদের ওদিকে দুধের হিসেব চলছে, ক প্যাকেট দুধ এক্সট্রা নিতে হবে। যেই হারুক না কেন, চায়ের দোকানে উৎসব তো কনফার্ম। আমাদের মধ্যে একজন আছে যে খাওয়া দাওয়ার কথা উঠলেই উদাসীন হয়ে যায়, পুরো কিপটে করে। এভাবে আকাশপানে চাইয়া ও খালি ভাবতে থাকে
আমার টাকা পয়সাগুলো নেভে বুঝি এবার এরা খাইয়া। আমরা সবে ওকে ধরতে যাব, তখনই একটা দাদু পাশ থেকে বলে উঠলো, দেখো জোকস আপার গায়ে মাখার একদম দরকার নেই। বলছে, সিপিএম এর কটা সিট লিখেছো বাবা? হ্যাঁ দাদু, এই তো এক্ষুনি বলছি। সিপিএম সিপিএম। ও ঝা, লেখা হয়নি। দেখো সব জিনিসই হালকাভাবে নিতে। জিরোটাকে আপনি ছোট করে দেখছেন নাকি দাদু? মনে করুন কেউ যদি 10টা সিট পায়, এই জিরোটা দিয়ে দিলে তো তার 100 হয়ে যাবে। যাই হোক, এবার দেখলাম ফাড়া কেটে গেছে। আমরা দুজনের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে মুখের ভাবভঙ্গি চেঞ্জ হচ্ছে। আমি অনুভব করছি চোখের উপরের ভুরুতে ধীরে ধীরে কোচকানো ভাব আসছে দুজনের। ঘটনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে। চায়ের দোকান থেকে আম বাগান হয়ে গেছে, যেন আমরা কেউ একটা আম চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কথা হচ্ছিল সিট নিয়ে। দাদুর মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন দাদুর আম বাগানে 100টা আম হয়েছিল, আমি চুরি করে নিয়েছি। পরে অনুভব করেছিলাম এসব কথা যেখানে সেখানে বলা উচিত না। দাদুর হাতে লেগেছিল, হাসতে হাসতে বেঞ্চ থেকে পড়ে গেল। ঠিকই বলে সবাই, ছেলেরা একটু বেশি স্ট্রং হয়। 15 বছরের আগের ব্যথা নিয়ে দিব্যি কিভাবে হেসে গেলে। দেখো আমি কাউকেই ভালো বলছি না, সবাই ছ্যাঁচড়া। শুধু ছ্যাঁচড়ামি করার ধরনটা আলাদা। কেউ রাতের অন্ধকারে করে, কেউ দিনের আলোয় করে। তুমি চোরকে কখনো চোরের শাস্তি দিতে দেখেছো? ও দেখেছো? তাহলে তো তুমি পশ্চিমবঙ্গ সম্পর্কে নলেজ রাখোই। নেতাদের মধ্যে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো ওই নেতাদের মধ্যে নেতা নেতা ভাবটা। সবসময় বাঘের বাচ্চার মতো 50-100টা ছেলে নিয়ে বিয়ে বাড়ির বাচ্চাদের মতো এদিক ওদিক করে বেড়াচ্ছে। হঠাৎ দাদার একটা ভ্রু মাটিতে পড়ে যাওয়ার আগেই মাঝপথ থেকে ধরে দাদার মুখের সামনে নিয়ে গিয়ে, দাদা একটা উইশ করো, করে ফু দাও, দেখো পূরণ। আরে তুই চেয়ে নে ভাই, তুই তো জানিস দাদার একটাই উইশ, জেতা। এত তেল মাখাতে এমন ধরনের তেল মারা ছেলেগুলো দাদার আশেপাশে সব সময় থাকে। দাদার সমস্ত খারাপ জিনিসও ভালো বলে দেয়। দাদা তো সে ফুলে ফেপে ঢোল হয়ে বাস্ট হয়ে যাওয়ার মতো প্রায়। দাদার সমস্ত খারাপ জিনিসও ভালো বলে দেয় বলে হাব ভাব কি সে। দাদা গুরু হলেও মহাগুরু, দাদা যোগী হলেও মহাযোগী, দাদা ট্রাম হলেও ট্রেন, দাদা অটো হলেও অট্টালিকা। কারণ তেমন কিছুই না, দাদাকে নিজের ছেলের মতো ভালোবাসে। বড় হতে হতে বাবার থেকে 20 বছরের বেশি বড় হয়ে গেছে। এখন বাবার স্বপ্ন ছেলের মতো হওয়া। ছেলে চারিদিকে হাত এমন করে বেড়াচ্ছে, আর বাবা, কারণ ভুল যে করেছে ক্ষমা সেই চাইবে। হিসিস হুসুস। আমার তো তাই মনে হয়, কারণ সবসময় ভুলভাল কাজবাজ করে বেড়াবে, আর তোমার অজান্তেই তোমার কাছে এসে ঘুরতে ঘুরতে এভাবে ক্ষমা চেয়ে নেবে। ঘোরাও হলো, ক্ষমা চাও হলো, আবার তুমি জানতেও পারবে না। আমার এমন মনে হওয়ার না যথেষ্ট কারণ আছে। আমি সবাইকেই ক্ষমার নজরে দেখি, আর এভাবে ঘুরে এরা আমার দৃষ্টি বেশি আকর্ষণ করে।